এভরিওয়ান, আমি অ্যাডভোকেট পাপিয়া আর তোমরা দেখছো ডিকোড দি ল বাংলা। এই চ্যানেলের মাধ্যমে আমি লিগ্যাল ভাষাকে সরল আর সুন্দর করে সাধারণ মানুষের মধ্যে নিয়ে আসতে চাইছি, যাতে সাধারণ মানুষও আইনটাকে বুঝতে পারে। উকিল হওয়ার সাথে সাথে আমি ডিড রাইটিং করি। চলো আজকে আমি তোমাদেরকে দেখাই যে একটা ডিড কিভাবে লিখতে হয়। তার আগে জানতে হবে একটা ডিডে থাকে কি। চলো আজকে জেনে নিই। একটা দানপত্র দিয়ে শুরু করা যাক। একদম বেসিক থেকে স্টার্ট করছি, তো দেখে নাও। ধরে নাও তোমার কাছে একটা পার্টি এসেছে যে একটা দানপত্র করতে চায়, ঠিক আছে? ধরা যাক বাবা তার ছেলেকে দিচ্ছে, তো পিতা পুত্র। এখানে সবার আগে তোমার কাজ হবে কতটা পরিমাণ শেয়ার এইটা বার করে নেওয়া, ঠিক আছে? শেয়ার বার করার প্রসেস আছে, যদি জানতে চাও কমেন্ট করো, তাহলে শেয়ার বানানোর ভিডিও আসবে, না হলে আসবে না। তো সবার আগে দানপত্রর গ্রহীতা আর দানপত্রর দাতা, এইভাবে তোমাদেরকে পার্টির পরিচয় লিখতে হবে। কস্য দানপত্র মৃদং কার্যজ্ঞে বলে স্টার্ট করতে হবে। তারপরে কোন সাব রেজিস্ট্রি অফিসের আন্ডারে আসছে, যেমন এখানে দেখো রানীহাটি সাব রেজিস্টার, রানীহাটি এডিএসআর এর আন্ডারে আসছে। তো এখানে আমি এই দানপত্রটা ধরো রেজিস্ট্রি করিয়েছি, তো আমি এটা রেফারেন্সেই বলছি তোমাকে। তো এটার পরে সবার আগে লিখবে যে কোন থানার আন্ডারে আসছে, দাগ নম্বর কি, খতিয়ান নম্বর কি, এটারও সার্চিং এর একটা প্রসেস আছে, জানতে চাইলে কমেন্ট করো যদি তুমি না জানো কিভাবে করতে হয়। তারপরে এই ডিটেলস গুলো দেওয়ার পরে ধরো একটা দাগ আছে, তো একটা দাগের ডিটেলস ভরলে, একটা দাগ কে বাবার ছেলেকে দিচ্ছে, কিংবা বাবার 3টে দাগে শেয়ার আছে। এখানে যেমন দেখো 3টে দাগে কম বেশি 20 শতক জায়গা আছে, ঠিক আছে? তো এই 20 শতক একটা পিতা পুত্রকে দিচ্ছে। এবার যে পিতা এই দানপত্রটি করছে, সেই পিতা এই প্রপার্টিটা পেল কোথা থেকে? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই রিসাইটেল গুলোই তোমাকে সবার আগে জানতে হবে, ঠিক আছে? তো ইনি পেয়েছিলেন ওনার পিতার কাছ থেকে, ঠিক আছে? তাই জন্য এখানে লিখতে হবে অত্র দলিলের দাতার পিতা সোয়ানসো নামটা দিলে, তারপরে এনার পিতা সোয়ানসো নামটা দিলে, এনার কাছ থেকে ওয়ারিস সূত্রে প্রপার্টিটা পেয়েছেন, এইরকম লিখলে, ঠিক আছে? তারপরে তোমাকে লিখতে হবে তো ওয়ারিস সূত্রে প্রাপ্ত হইয়া হাল এলার খতিয়ানে নিজ নাম বরাবর রেকর্ডভুক্ত করাইয়া জীবমানে ভোগ দখলে থাকাবস্থায় আমাকে অর্থাৎ অত্র দলিলের দাদাকে ও অপর 3 পুত্রকে এক কন্যাকে মোট 6 জনাকে কেবলমাত্র ওয়ারিস রাখিয়া লোকান্তর করিলে পর আমি অর্থাৎ অত্র দলিলের দাতা উক্ত তো 20 শতক জমি টোটালটাকে 6 ভাগে ডিভাইড করতে হবে। তাহলে একজন কতটা পাচ্ছে? অত্র দলিলের দাতা উক্ত 16 শতক সম্পত্তির মধ্যে 1/6 কম বেশি এত শতক, মানে কি? এটা করলে কি হবে? 6জনকার ইন্ডিভিজুয়াল শেয়ার কতটা বেরিয়ে এলো। তো এই পার্টিকুলার শেয়ারটা যেটা পৈতৃক ওয়ারিশ সূত্রে প্রাপ্ত হয়েছে, এইটা বর্তমান মালিক জমিদার ও সরকারের ধার্য খাজনাদি আদায় দিয়া অন্যের বিনা বাধায় নিবিড় সত্ত্বে ভগবান ও দখলিকার আছে। আমার বাংলাটা একটু, তো প্লিজ অ্যাডজাস্ট। তো এইভাবে জিনিসটা লিখতে হবে প্রথম প্যারাগ্রাফ। সেকেন্ড প্যারাগ্রাফে কি হবে? যে দলিল গ্রহীতা তার সঙ্গে একটু সম্পর্ক এখানে দেখাতে হবে, ঠিক আছে? তুমি আমার ঔরসজাত পুত্র হইতেছ, এটা মন দিয়ে শোনো। বাবা ছেলেকে দিলে ঔরসজাত পুত্র, মা যদি দেয় এখানে গর্ভজাত পুত্র, ঠিক আছে? এটা লিখতে হবে। আমি তোমাকে লেখাপড়া করেছি, শৈশব থেকে লালন পালন করেছি বলে দেখো ডিটেলে খুব সুন্দরভাবে জমিটার দাম প্লাস তোমার যেটা শেয়ার, কারোর শেয়ার মেরে দিলে কিন্তু হবে না। তোমার যেটা শেয়ার, সেই শেয়ারটাই তুমি তোমার ছেলেকে দিচ্ছ। তো সেইভাবে এই পার্টিকুলার প্যারাগ্রাফটা ফর্ম করলে। তারপরে এটা দেখো সব দলিলে এটা সেমই থাকে প্রায়। স্বীকার ও অঙ্গীকার করিতেছি যে তুমি অদ্য দান সূত্রে আমার যাবতীয় সত্ত্বে সত্যবান ও দখলিকার হইয়া বর্তমান মালিক জমিদার সরকারের ধার্য খাজনাদি আদায় দিয়া হাল মানে মনে রাখবে এলার, আর সাবেক মানে মনে রাখবে আরএস, ঠিক আছে? তো হাল এলার খতিয়ানে তোমার নিজ নাম বরাবর রেকর্ড পত্তন করাইয়া দান বিক্রয়াদি প্রভৃতি সর্ববিধ হস্তান্তর ও রূপান্তর করণের ক্ষমতার সহিত পুত্র পৌত্রাদ্রিময় স্থলাভিষিক্ত গণক্রমে যদৃচ্ছা মতে পরম সুখে ভোগ দখল করিতে থাকো, তাহাতে আমার ময় ওয়ারিশান গণের কাহারও কোনো ওজর আপত্তি বা দাবি দেওয়া রহিল না। সম্পত্তিতে কোনো দায় সংযোগ করা বা কাহাকেও কোনরূপ হস্তান্তর করা নাই। সম্পূর্ণ নির্দয়
নির্দোষ মুক্ত অবস্থায় তোমাকে দান করিলাম বলে এটা থাকে। তারপরে সুস্থ শরীরে তুমি ভলেন্টারিলি করছো, স্বেচ্ছায় করছো, তোমাকে কেউ জোর করে করিয়ে নিচ্ছে না বলে দেখো একটা প্যারাগ্রাফ থাকে যেখানে তারিখ থাকে, কোন দিনে এটা রেজিস্ট্রি হচ্ছে, সেই কারেন্ট ডেটই এখানে নর্মালি আমরা দিয়ে থাকি। তারপরে তপশিল দানকৃত সম্পত্তির বিবরণ থাকে, তপশিলের ডিটেলস থাকবে, কোন দাগ থাকবে, কোন খতিয়ান থাকবে, কোন রেজিস্ট্রি অফিসে, যেমন এটা দেখো রানীহাটের রেজিস্ট্রি অফিসে হয়েছে, ঠিক আছে। তো সেই অনুযায়ী সেই ডিটেলস গুলো এখানে দেওয়া হলো। তারপরে 10 আঙ্গুলের ছাপ থাকবে, দাতা গ্রহীতার ছবি থাকবে, সিগনেচার থাকবে, এই সব কিছু দিয়ে স্ট্যাম্প পেপারের ওপরে এই জিনিসটাকে চড়াতে হবে। এবার এখানে মেন প্রশ্ন হচ্ছে সরকারকে স্ট্যাম্প ডিউটি কত দিতে হবে, যেটার জন্য কোয়ারি করতে হবে। কোয়ারি করার প্রসেসটা কি সেটা তোমাকে নেক্সট ভিডিওতে বলবো, কারণ দলিল লেখার 3টে স্টেপ আছে। সবার আগে দলিল লেখা, যেটা এখন হলো। নেক্সট স্টেপ হবে কোয়ারি, তারপরে হবে জিআরপিএস চালান, তারপরে দলিলটা ফাইল হয়ে যাবে রেজিস্ট্রারের কাছে। তো স্টেপ নাম্বার 1 হলো আজকে, স্টেপ 2 তে বলবো কোয়ারি কিভাবে করবে এটার বেসিসে। তো মনে হয় এই ভিডিও থেকে তুমি কিছু না কিছু ভ্যালু পেয়েছো। তো যদি পেয়ে থাকো কমেন্ট করে জানাও তোমার মতামত কি, আর তোমারও যদি কিছু প্রশ্ন থাকে ডেফিনেটলি আমাকে করতে পারো, আর এটা শেয়ার করতে পারো যার প্রয়োজন তার সঙ্গে। দেখা হবে আরো এমন ভিডিওর সঙ্গে যেখানে সেল ডিড, যেখানে আরো আমোক্তারনামা, পাওয়ার অফ অ্যাটর্নি, সেটেলমেন্ট, বন্দোবস্ত কি করে লেখে, এই সব কিছু নিয়ে ডিটেলে তোমাদেরকে জানাবো, যাতে জুনিয়ররাও কিছু শিখতে পারে। আমিও জুনিয়র, ডোন্ট ওয়ারি। তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।